এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে ভারতের কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বেশ সম্পর্কটা উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং পরবর্তীকালে সীমান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং এর মধ্যেই মঙ্গলবার 6 মে মধ্যরাতে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারত। ফলে একটি সংঘাত, একটি উত্তেজনা কিন্তু বিরাজ করছে। সেজন্য কিন্তু আমরা আজকের যে শিরোনাম রেখেছি তা হলো ভারত পাকিস্তান সংঘাত। আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আর রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর জনাব আবদুল্লাহ আল ইউসুফ, আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উত্তেজনার মধ্যে পাকিস্তান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ, এটি হলো সর্বশেষ আপডেট এবং অপারেশন সিঁদুর অভিযানে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অভিযান চলমান জানিয়ে তিনি বলেন, নতুন কোনো হামলা হলে এবার আরও কঠোর জবাব দেওয়া হবে। এ বিষয়ে কিন্তু একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মী নিশির সূর্যের। আমরা সেই প্রতিবেদনটি প্রথমে দেখে নেব। ভারতের অপারেশন সিঁদুর হামলার পাল্টা জবাব দেয়া শুরু করেছে পাকিস্তান। দ্য হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের আবাসিক এলাকাতে পাকিস্তানি সেনাবাহিনী গোলাবর্ষণ চালায়। এ সময় 4 শিশুসহ 15 জন প্রাণ হারান, যাদের মধ্যে শিখ সম্প্রদায়ের 5 জন নিহত হয়েছেন। মোট আহত হয়েছেন 51 জন। বুধবার গভীর রাতে পাকিস্তানি গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনী তাদের একজন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। পুঞ্চ জেলার বাসিন্দাদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজ। এদিকে বৃহস্পতিবার সকালে লাহোরের গোপালনগর, নাসিরাবাদ এবং ওয়ালটন রোডে 3টি বোমা বিস্ফোরণের খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। এদিকে সিঁদুর অভিযানে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন রাজনাথ সিং। সিঁদুর একটি চলমান অভিযান জানিয়ে তিনি বলেন, ভারত সরকার আর কোনো সামরিক পদক্ষেপ নিতে চায় না, তবে শত্রু বাহিনী আক্রমণ করলে পাল্টা জবাব দেয়া হবে। রাজস্থান ও পাঞ্জাব সীমান্ত বন্ধ করে দিয়ে সেনা ও বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, এ পর্যন্ত ভারতের 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি। বুধবার রাতে লাহোরের কাছে একটি ভারতীয় ড্রোনের আঘাতে এক বেসামরিক নিহত ও 4 সেনা আহত হয়েছেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বলেছেন, ভারত এমন কিছু করেছে যা ক্ষমার অযোগ্য। ভবিষ্যতে কখন কোন পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানো হবে তা পরে নির্ধারণ করবে পাকিস্তান সরকার। এদিকে ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে যুদ্ধ বন্ধে সহায়তা করতেও প্রস্তুত বলে জানান তিনি। বুধবার রাতে হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প 2 পারমাণবিক শক্তিধর দেশকে এই প্রস্তাব দেন। নিশিত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে যদি শুরুতে আসি, এই যে উত্তেজনা, এই যে সংঘাত যদি বলি আমরা, এটিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? যুদ্ধ নাকি যুদ্ধাবস্থার পূর্বাভাস, কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটা এখন যুদ্ধাবস্থার পূর্বাভাস না, কেন এটা এখন এক অর্থে এটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবং যখন এটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু হয়ে যায় তখন এটা একটা নিজস্ব একটা মোমেন্টাম এটা চলে আসে। কেন হচ্ছে জনগণের ওপিনিয়ন চলে আসে, পাবলিক প্রেশার চলে আসে, এবং আজকালকার দিনে মিডিয়া এবং মিডিয়ার যেখানে যে প্রচার এবং হচ্ছে অপপ্রচার দুই পক্ষেরই, দুই দেশেরই, এবং তার সাথে সাথে দেখুন হচ্ছে এত বছরের যে একটা তিক্ত ইতিহাস, তো এগুলো সব কিছু একসাথে চলে আসে। আপনি এখন যদি আপনি কনটেক্সটে দেখেন, কাশ্মীর নিয়ে প্রথম রক্তপাত হয় নাই। তো 1948 সালে আপনি প্রথম যে যুদ্ধটা হলো, 1965 সালে আরেকটি যুদ্ধ হলো কাশ্মীরে, 1971 সালে ওই কাশ্মীর তো আর এখানে ওইটা কনটেক্সটে ছিল না,
কিন্তু এখানে হচ্ছে তারপর হচ্ছে 1999 সালে কার্গিলে যে এখানে আপনি এখানে প্রায় অ্যাকচুয়ালি এখানে অল বাট ইন নেম মানে যুদ্ধ হয়েই গেছিলো এখানে কার্গিলে হাইটসে, এবং তারপর 2016-তে উরিতে আক্রমণ হলো, আবার 2019-এ হচ্ছে যে আপনার এখানে হচ্ছে পুলওয়ামাতে যে আক্রমণ হলো, এবং তারপরে হচ্ছে যে ইন্ডিয়ার এখানে হচ্ছে ওখানে যে রিটালিয়েশন হলো, এবং হচ্ছে এটাতে হচ্ছে বালাকোটে যে আক্রমণ হলো, তারপর এইগুলো হচ্ছে ধারাবাহিকতা। এবং কাশ্মীরের উপরে তো আমরা জানি যে হচ্ছে যে একটি অংশ ভারতের কাছে আছে, একটি অংশ পাকিস্তানের কাছে, মানে ছোট্ট একটা অংশ মানে চীনের কাছেও আছে। তো এইটা নিয়ে বোন অফ কন্টেস্টেশন। কিন্তু 2021 সালের পর এই প্রথম হচ্ছে যে লাইন অফ কন্ট্রোলে এইভাবে হচ্ছে এটা ফ্লেয়ার আপ করেছে। এখন সমস্যাটা কি দুই পক্ষেরই আছে, কেউ একা এখানে তো পুরোপুরি 100% বলতে পারি না, কিন্তু সমস্যাটা এখানে আপনি যদি দেখেন এটা শুরু হলো কখন। এটা শুরু হলো যখন আমেরিকার মানে উপরাষ্ট্রপতি জেডি ভান্সে যখন এখানে উনি সফরে আসেন ভারতে, এবং ওনার বললে আমরা ভুললে চলবে না, ওনার বউ উষা ভান্স হচ্ছে ভারতীয় বংশভূত, তো বড় একটা ডেলিগেশন নিয়ে আসলেন যখন, তখনই হচ্ছে পেহেলগ্রামে এখানে আক্রমণ করা হলো। ভারতীয়রা ক্লেম করছে যে রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে টিআরএফ বলে একটা লস্করে তৈবা বলে যেখানে হচ্ছে পাকিস্তান সমর্থিত এখানে হচ্ছে একটা গোষ্ঠী যারা কাশ্মীর স্বাধীনতার জন্য লড়াই করে, এবং ভারতীয়রা মনে করে হচ্ছে এটা হচ্ছে একটা টেররিস্ট বা সন্ত্রাসী সংস্থা। তো তাদের একটা আক্রমণে এখানে এটা বলা হচ্ছে ভারতীয়দের এখানে দাবি যে, এবং এটা 26 জন এখানে হচ্ছে লার্জলি হচ্ছে বেসামরিক হচ্ছে ট্যুরিস্টরা পর্যটকরা মারা গেছে। তারপর আস্তে আস্তে অপারেশন সিন্দুরের জন্য এখানে হবে করছিল বলে এটা হলো। এবং তার সাথে সাথে আমরা এখন দেখেছি হচ্ছে যে দুই দেশেই এখানে হচ্ছে যে বেসামরিক এখানে হচ্ছে পার্সোনাল বা সিভিলিয়ানরা মারা গেছে, এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের ক্লেম আছে যে ওরা হচ্ছে 5টির উপরে হচ্ছে ওদের প্লেন ওরা ভূপাতিত করেছে। এমনকি আপনি যদি টাইমস অফ ইসরায়েল বলেন বা ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স সোর্সে বলেন, ওরা বলছে অন্তত 2টো হচ্ছে যে ওদের ইন্ডিয়ার প্লেন ডাউন করা হচ্ছে। এর মধ্যে একটা রাফাল, যেটা হচ্ছে ওদের মানে নেক্সট যে ফোর্থ জেনারেশন যেখানে প্লেন, যেটাকে হচ্ছে ওরা অনেক গর্ব করে করতো, এটাই নাকি পড়েছে একটা। এবং আবার তার সাথে সাথে আবার ভারত আবার আক্রমণ করেছে, লাহোরের এখানে হচ্ছে আক্রমণটা হয়েছে। এবং যে আপনি ইসরায়েলি ড্রোনের কথা আছে, টাইমস অফ ইসরায়েলে এখানে এটা মেনশন করা হয়েছে যে এখানে ওদের যে এটা মোবাইল একটা প্ল্যাটফর্ম আছে হারব ড্রোন, ওটাকে ভূপাতিত করা হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে পাকিস্তানেও অভ্যন্তরীণ এখানে হচ্ছে সমস্যা চলছে, এবং ভারতে অভ্যন্তরীণ সমস্যা চলছে। যদি আপনি ছোটো করে বলেন, আমি যদি বলি পাকিস্তানে হচ্ছে যে এখন IMF-এর কাছে ওরা 2024 সালে সেপ্টেম্বরে হচ্ছে একটা $7 বিলিয়ন লোন নিয়েছিল, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু অর্থনৈতিক চাপে ছিল। এবং শাহবাজ শরীফের যে এখানে হচ্ছে পাকিস্তান আর্মি সমর্থিত যে একটা সরকার, যা অনেক পাকিস্তানিরা ধারণা করে, তাদের এখন হচ্ছে যে এই IMF-এর যে রিফর্মসগুলো বা সংস্কার করছিল তার জন্য জনপ্রিয়তা হারাচ্ছিল। সঙ্গে সঙ্গে আছে আবার হচ্ছে যে ইমরান খানের ভাগ্য কি হবে, এবং এর সাথে সাথে যে আপনি এখানে যে তেহরিকে ইনসাফ, পাকিস্তান তেহরিকে ইনসাফকে যে ব্যান করে দেওয়া হলো, কিন্তু তার কিন্তু এখন অনেক সাপোর্ট আছে। এটা হচ্ছে একটা অংশ। আবার ভারতের দিকেও কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু লোকাল পলিটিক্স চলছে। ভারতের মধ্যে কিন্তু এইবারে যে সদ্য যে এখানে আপনার যে লোকসভা নির্বাচন হলো, এই প্রথমবার মোদির যে উইনিং কম্বিনেশন, যে হিন্দুত্ব বলে এখানে উগ্র হিন্দু জাতীয়তাবাদ বলে যেখানে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু এখানে হচ্ছে ওরা কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। সো এখানে হচ্ছে এবার হচ্ছে 3 টার্মে হচ্ছে বিজেপির সবচেয়ে খারাপ পারফরমেন্স। 2 মণিপুরে কিন্তু সমস্যা চলছে, এবং ওখানে কিন্তু মণিপুরে বিজেপি সরকারকে কিন্তু ওরা অ্যাবলিশ করে দিয়েছে বা এটা ডিজলভ করে প্রেসিডেন্টস রুল চলছে। এবং 3 নম্বর হচ্ছে ভারতে কিন্তু আপনি এখানে এখন দেখেন ওখানে ওদের যে ওদের মাঝখানে কিন্তু এখন ধর্মীয় বিভাজন কিন্তু চরমে গেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে যেটা আছে, যেখানে মুসলিম স্বায়ত্তশাসিত যে আপনি এখানে চ্যারিটেবল যে ট্রাস্ট, ওগুলো হচ্ছে যে ভারতীয় সরকার হচ্ছে নিজের আন্ডারে করতে চাচ্ছিল। এবং আমরা বললে ভুল হবে না, কেন এখানে হচ্ছে যে মুসলিম যে এখানে ওয়াকফ যে প্রপার্টি আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলওয়েজের পর ওদের ইন টার্মস অফ রিয়েল এস্টেট দে হোল্ড অ্যারাউন্ড $14.2 বিলিয়ন ওয়ার্থ অফ প্রপার্টি। তো এখন এটা মুসলমানরা অনেকে মনে করছে যে এখানে ভারতীয় নাগরিকরা যে তাদেরকে হচ্ছে পলিটিক্যাল ডিসইনফ্রেঞ্চাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং তার সাথে সাথে হচ্ছে ওদের হচ্ছে যে প্রপার্টি নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে যে এখানে, এবং চীনের সাথে তো ভারতে এক ধরনের একটা সংঘর্ষ না হলেও একটা কোল্ড ওয়ারের মতো এটা আছে। তো এতগুলো সিচুয়েশনের জন্য এই ডাইভার্সনটা একটা ওয়েলকাম ডাইভার্সন। মানে যদি ভাবাও যায়, কেন আপনি দেখুন 2000 সালে যখন প্রেসিডেন্ট ক্লিন্টন আসছিলেন ভারত সফরে, আমার মনে আছে,
তখনও ঠিক তেমনি কাশ্মীরের চিটি সিংপুরাতে কিন্তু হচ্ছে একটা আক্রমণ হয়েছিল, যেখানে বলছে কাশ্মীরি জেহাদিরা করেছিল, এবং এখানে এটার পরে কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্কটা খারাপ হয়েছে। কিভাবে যেন এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যখনই ভারতের সফর করতে আসে তখন কাশ্মীরে একটা আক্রমণ হয়ে যায়। এখানে এটা নিয়েও কিন্তু এখানে ভারতীয় বিশেষজ্ঞরা এখানে এটা পয়েন্ট আউট করিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে দুইটাই নিউক্লিয়ার আর্ম নেশন। একজনের কাছে হচ্ছে ইন্ডিয়ার কাছে 180 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, আর আপনার কাছে পাকিস্তানের কাছে 170 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে। ইন্ডিয়ার আর্মি হচ্ছে 51 লাখ পার্সোনেল আছে, পাকিস্তানের 17 লাখ পার্সোনেল আছে। সো এবং তার সাথে সাথে ইন্ডিয়ার 2200টার মতো প্লেন আছে, পাকিস্তানে এখানে হচ্ছে প্রায় 1900টার মতো প্লেন আছে। তো এবং পাকিস্তানের আর্মি যেটা আছে, এবং ইন্ডিয়ান আর্মির 4th লার্জেস্ট, পাকিস্তানি আর্মি ইফ আই রিমেম্বার কারেক্টলি 11th বা 12th লার্জেস্ট। সো এবং নিউক্লিয়ার সংঘাতের সবসময় একটা রিমোট পসিবিলিটি থাকে, এবং এটাকে বলে আমরা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। সমস্যা হচ্ছে এই যে দুইজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কথা বলে, ইটস এ গুড সাইন। দুইজনই হয়তো বা এখানে হচ্ছে যে কনফ্লিক্ট ডিএসকেলেট করতে চাচ্ছে, এবং তার সাথে সাথে ইন্দাস যে এখানে পানি চুক্তিটা বা সিমলা ট্রিটিটা, এই দুটো রদ হয়ে গেছে। তো অনেক কিছুর সাথে হচ্ছে এখানে প্রবলেম অনেক কিছু আসলে রিলেটেড রয়েছে। আমি জনাব ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, আপনার কাছে যদি আসি, এই যে পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারতের হামলা, এটি কি দ্বিপাক্ষিক উত্তেজনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে, নাকি এটি রাজনৈতিকভাবে অভ্যন্তরীণ চাপ মোকাবেলার একটি কৌশল? কি মনে করছেন? অবশ্যই আপনার দ্বিতীয় যে মন্তব্য সেটার সাথে আমি একমত, যে প্রথমেই যখন এই পাক ভারত উত্তেজনা নিয়ে যখন সব জায়গাতে কথাবার্তা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, প্রথমেই যে প্রশ্নটা আমাদের করা প্রয়োজন ছিল যে এই যুদ্ধটা মোদি সরকার কেন এই ধরনের একটা যুদ্ধ ইনিশিয়েট করলো। আমার দৃষ্টিতে এটা একেবারেই অপ্রয়োজনীয়, একটা অযৌক্তিক, একটা অন্যায় একটা যুদ্ধ, যেটা পেহেলগাম যে ঘটনাকে কেন্দ্র করে আজকে মোদি সরকার পাকিস্তান তারা সন্ত্রাসীদেরকে হারবার করছে এরকম একটা অজুহাতে পাকিস্তানের উপর আজকে মিসাইল অ্যাটাক চালালো। আমরা যদি একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেই, আজ মোদি সরকার বলছে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সামরিক স্থাপনা কিংবা কোনো বেসামরিক স্থাপনাকে অ্যাটাক করেনি, তারা অ্যাটাক করেছে কতগুলো সন্ত্রাসীদের আস্তানাকে। যদি আমরা ধরে নিই এটা সঠিক, তাহলে বুঝতে হবে যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং যে পাকিস্তানের পাঞ্জাব কিংবা অধিকৃত কাশ্মীরের কোথায় কোথায় সন্ত্রাসী আস্তানা আছে সেগুলো তাদের পুরোপুরি সার্ভেলেন্সের ভিতরে আছে। যাদের এত স্ট্রং ইন্টেলিজেন্স, তারা পেহেলগামের এরকম একটা ঘটনা ঘটবে এটাকে তারা ইন্টেলিজেন্স ফিডব্যাকটা তারা পায়নি কেন? তাই এখানে আমরা একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। সে এতটা কনফিডেন্টলি যখন তারা বলছে যে আমরা সন্ত্রাসী আস্তানাগুলোকেই টার্গেট করেছি, তার মানে তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক অতটাই স্ট্রং যে তারা সন্ত্রাসী আস্তানা, তাদের কার্যকলাপ সম্পর্কে তারা যথেষ্ট সার্ভেইলেন্স, তাদের রাডারের মধ্যে আছে। সেক্ষেত্রে পেহেলগামের ঘটনাটা ঘটলো কী করে, এটা প্রথম প্রশ্ন। বিশেষ করে যে জায়গাটা এটা ঘটনাটা ঘটেছে, যে পর্যটন কেন্দ্র, আমরা যতদূর জানি এটা কিন্তু একটা হাইলি সিকিউর একটা জায়গা। এখানে প্রতি 1 কিলোমিটার পরপর করে ইন্ডিয়ান একটা আর্মির পোস্ট থাকে। এরকম একটা নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এরকম একটা ঘটনা ঘটছে, এটার কোনো পূর্বাভাস ভারতীয় গোয়েন্দা আগে থেকে পায়নি, বা এটা ঘটার প্রায় 18 মিনিট পরে প্রথম আর্মি রেসপন্ড করে। এই পুরো জিনিসগুলো কিন্তু ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। এই জন্যই অনেকে বলে থাকেন ইটস এ ফলস ফ্ল্যাগ অপারেশন, মানে এটাকে পাকিস্তানের উপরে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়া ডেলিবারেটলি এই ঘটনাটা ঘটিয়েছে, এবং ঘটিয়ে দায়টা পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছে সেটা অলরেডি আব্বাসী ভাই কিছুটা বলেছেন, যে মোদী সরকারের যদি আমরা দেখি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি আভ্যন্তরীণ রাজনীতিতে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তারা কিন্তু পলিটিক্যাল, ইকোনমিক সবগুলো গ্রাউন্ড, দে লুজিং অল দি গ্রাউন্ডস। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের ব্যাপারে বা ইতিপূর্বে শ্রীলঙ্কার ব্যাপারে, সব জায়গাতে কিন্তু মোদী সরকার কিন্তু ভারতের স্বার্থ বিরোধী কাজগুলোই করে যাচ্ছে। আস্তে আস্তে তারা কিন্তু সব জায়গাতে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ফলে আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে ভারতের ভিতর যদি এখন একটা জনমত জরিপ করা যায়, মোদী সরকারের জনপ্রিয়তা সম্ভবত এ যাবৎকালে সবচেয়ে নিচে নেমে আসছে। স্বৈরাচারী শাসকরা সাধারণত যে কাজটা করে থাকেন, যখন দেশের ভিতরে জনপ্রিয়তা ধস নামে, যখন জনগণের সমর্থন তাদের কার্যকলাপের প্রতি না থাকে, তখন তারা বেপরোয়া হয়ে করে বাইরের একটা শত্রুকে ইম্যাজিন করার চেষ্টা করেন। কারণ বাইরের একটা শত্রু তৈরি করতে পারলে তখন হয় কি নেশনকে ইউনাইটেড করা যায়।
তো এরকম একটা ঘটনা ঘটানোর জন্য ভেতরের যে বিশৃঙ্খলা, তার রাজনৈতিক যে অদক্ষতা, এটাকে বলা যায় কাভার আপ করার জন্য সে একটা নতুন ফ্রন্ট ওপেন করেছে পাকিস্তানে, যেটা আমি মনে করি অত্যন্ত অপরিণামদর্শী একটা পদক্ষেপ উনি নিয়েছেন। তবে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছুই নেই, কারণ এটার পেছনে কোনো বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক বা ভূ অর্থনৈতিক কোনো উদ্দেশ্য কাজ করছে বলে আমার মনে হয় না। এটা অ্যাবসলিউটলি মোদী সরকারের সম্পূর্ণ সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজটা সে ঘটিয়েছে। এবং সে কিন্তু বলছে যে এরপরে তারা আর কোনো এসকেলেশনে যাবে না, তারা এরকম বারবার করে প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে মোদী সরকার কাজটা করেছে, এটা তো আমার মনে হয় এর আগেও যে কয়টা কৌশল মোদী সরকার নিয়েছিল, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে যতগুলো কৌশল অবলম্বন করেছে সবগুলো যেভাবে ব্যাকফায়ার করেছে, সবগুলোতেই তার যে তার অপকৌশলটা যেভাবে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হয়ে গেছে, এবারও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান ফ্রন্টে সে যে নতুন করে কাজটা শুরু করলো, এতে করে কিন্তু তার জনপ্রিয়তায় আরও বেশি ধস নামবে। আমি খুব অবাক হই যে ভারতের মতো একটা, ভারতের যে বিশাল জনগোষ্ঠী, তারা এখনও এই বিজেপি সরকারের মতো বা মোদী সরকারের মতো এরকম একজন, আমি বলবো যে একটা তার রাষ্ট্রনায়ক জনিত কোনো ধরনের আচরণ কিন্তু এখনও দেখতে পায়নি। সে যাই করছে আলটিমেটলি এগুলো কিন্তু ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধেই যাচ্ছে। তো এখনও ভারতের জনগণ কেন এটাকে প্রোটেস্ট করছেন, এটা আমার কাছে একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। বাট আমরা কিছু কিছু টের পাচ্ছি। যেমন আমরা প্রথম দিকে শুনেছি যখনই সে এরকম একটা অ্যাটাকের চিন্তা ভাবনা করছিল, ভারতের যে নর্দার্ন কমান্ড, সেখানকার কমান্ডার কিন্তু ভেহেমেন্টলি এটাকে অপোজ করেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ইউর গেম, মানে তোমার এই নোংরা খেলাতে আমি নিজেকে জড়াতে চাই না। এবং শোনা যাচ্ছে যে তাকে এখান থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে সম্ভবত তার পদটাকে নিয়ে নেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে কিনা এটা জানি না, কারণ ইদানিং যেটা হয় প্রচুর পরিমাণে কিন্তু গুজব এবং রিউমারও ছড়িয়ে থাকে। একটা কথা আমরা প্রায় বলে থাকি যে যুদ্ধের সবচেয়ে বড় ফার্স্ট ক্যাজুয়ালিটি, মানে প্রথম নিহত হয় কিন্তু সত্য, ট্রুথ। একদম। কাজেই এখন ইন্ডিয়ার পক্ষ থেকে কিংবা পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত ফিডব্যাকই আমরা পাচ্ছি নিউজ মিডিয়াতে, তার সত্যতা কতটুকু এটা যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। পাশাপাশি এটা আমি মনে করি যে এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি পার্সোনালি বিলিভ করি যে এটা এসকেলেট করবে না। আমি এই বিষয়টাতেই আসতে চাচ্ছি, এই যে তথ্য বা সত্য সবার আগে শেষ হয়, সেটি যেমনটি বলছিলেন জনাব পারভেজ করিম আব্বাসী, এই বিষয়টি পাকিস্তান অধিকৃত যে কাশ্মীরে ভারতের হামলার পর অনলাইনে অনেক ভুয়া তথ্যের ঢল আমরা দেখেছি। এই হামলার সঙ্গে সম্পর্কহীন অনেক ভিডিওকে এই হামলার দৃশ্য বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং আর এইসব ভিডিও কিন্তু লাখ লাখ মানুষ দেখছে। এই ভুয়া তথ্য ভিডিও আন্তর্জাতিক যে কূটনীতি রয়েছে ও জনমত তৈরিতে কি প্রভাব ফেলে, এবং আমরা আসলে দর্শকরা কিভাবে এই বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারি? জি, আজকে আমি আসার পথে, ধন্যবাদ, এটা ইটস এ ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন গিভেন টুডেজ ক্লাইমেট। এবং এটা শুধু আমাদের দেশে না বা উপমহাদেশে না, সারা বিশ্বে এটা আছে। এবং অনেক অর্থে তো বলা যায় যে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশনের রাজা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে কারেন্টলি হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের হচ্ছে প্রেসিডেন্ট। তো এখন আপনি যদি দেখুন, আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বা আপনার যে এখন যে ইসরায়েলের যে এখানে একচেটিয়া এখানে হচ্ছে বর্বরচিত যে জেনোসাইডাল যে আক্রমণ প্যালেস্টাইনের উপরে, স্পেশালি গাজা স্ট্রিপের উপরে, এখানেও কিন্তু আপনার ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন আপনি দেখতে পেয়েছেন। এবং আপনি যদি দেখেন, এখন প্রবলেম হচ্ছে যে যেটা হচ্ছে যে হুম টু ট্রাস্ট। এখন বিবিসি ভেরিফাই দেখেছে এখানে যে আপনার যে যতগুলো পোস্ট আসছে, এখানে হচ্ছে অনেক অংশে হচ্ছে যে ভারতের যে এখানে হচ্ছে ক্লেমসগুলো, যে এখানে হচ্ছে যে পাকিস্তানের উপর আক্রমণ করে যে এখানে হচ্ছে ম্যাসিভ ওখানে ড্যামেজ করেছে, বা পাকিস্তানের কিছু অংশ এখানে আছে যে নর্দার্ন কমান্ডের উপর আক্রমণ করেছে এবং এটা করেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে যে আইদার গেমসের এখান থেকে নিয়ে আসা হয়েছে বা পুরানো একটা ফুটেজ থেকে নিয়ে আসা হয়েছে। তো ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে যে আপনি ভুল তথ্য দেওয়া, এটা আপনি ইচ্ছাপ্রণীতভাবে করছেন না, কিন্তু এটা হচ্ছে যে ভুল তথ্য দেওয়া। আর হচ্ছে মিসইনফরমেশন, আপনি ডিসইনফরমেশনটা হচ্ছে যখন হচ্ছে আপনি ইচ্ছা করে আপনি ভুলও দিচ্ছেন, আবার ইচ্ছা করে আপনাকে কনফিউজও করে। দিজ আর মিসইনফরমেশন, ডিফারেন্স থাকলেও আখেরে তথ্যটা ভুল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যদি দেখেন, স্পেশালি আজকাল যেটা টুইটার ছিল এখন এক্স, এটা কিন্তু দুই পক্ষই ব্যবহার করছে, ভারতও করছে, পাকিস্তানও করছে। এবং আপনি যখন আমি এখানে বললাম এখানে যে এই যে রেজিস্ট্যান্স ফ্রন্টের নিয়ে, তো এখানে ওরা বলছে হচ্ছে যে ভদ্রলোকের যে লোকের নাম বলছে সাইফুল্লাহ খালেদ বা সাইফুল্লাহ কাসুরি, যে ভারতীয় এখানে মিডিয়ার তথ্য থেকে, সে হচ্ছে লস্করে তাইবার যে ফাউন্ডার, তার হচ্ছে খুব কাছের লোক। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে
ওই রকম কিন্তু আগের বারে কিন্তু যতবার যেখানে আক্রমণ হয়েছিল কিন্তু ইন্ডিয়া কিন্তু কিছুটা অংশ কিন্তু এখানে দে হ্যাভ ম্যানেজ টু এস্টাবলিশ দ্য বার্ডেন অফ এভিডেন্স, যেটা পাকিস্তানি নাগরিক ছিল। যেমন আপনি মুম্বাই যেখানে আক্রমণ হয়েছিল, যেখানে তাজের উপরে হোটেলে, তখন ওরা দেখেছি পাকিস্তানি নাগরিক, এটা কিন্তু প্রমাণিত হয়েছিল, এটা কিন্তু পাকিস্তান হ্যাড এগ অন দেয়ার ফেস। কিন্তু এইবার কিন্তু আপনি ইন্ডিয়া পাকিস্তানের কোনো নিউজ পেপার পড়ে না, বাংলাদেশে তো আমরা তো কোনো উই ডোন্ট হ্যাভ আ ভেস্টেড ইন্টারেস্ট ওভার হিয়ার, কিন্তু আপনি নিউ ইয়র্ক টাইমসের দেখুন, ইকোনমিক্সের দেখুন, যেগুলো আছে লেমন্ডের দেখুন, সবগুলোতে বলেছে কিন্তু অন্য সময় ব্যক্তিগত যে আলাপ, যেখানে প্রাইভেট কনভারসেশন, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা কিন্তু কনক্লুসিভ এভিডেন্স দিতে পারেন। আমরা কিন্তু বলছি না পাকিস্তান সম্পৃক্ত নেয় বা থাকতে পারে না, এটা উড়িয়ে দেওয়াটা ভুল, কারণ উই ডোন্ট হ্যাভ দ্য প্রুফ। কিন্তু এখানে হচ্ছে যে যেভাবে জোরে সোরে যেখানে এখানে অকাট্য প্রমাণ দেওয়ার কথা ছিল, এটা কিন্তু পাওয়া যায় নাই। আবার আপনি দেখুন, আবার কিছু লোক এখানে যেটা বলছে যে এখানে, এর মধ্যে আমারও আছে, এখানে একটা ওপিনিয়ন আছে যে আমরা এখন পেহেলগ্রামের আক্রমণ নিয়ে এখন সারা বিশ্বে এখন হইচই পড়ে গেছে। তার 1 মাস আগে কিন্তু পাকিস্তানের বালুচিস্তানে এখানে কিন্তু আপনার যে একটা ট্রেনে যেখানে লার্জলি হচ্ছে যে এখানে আর্মি পার্সনকে ক্যারি করা হচ্ছে, তখন বালুচিস্তান লিবারেশন আর্মি নামে এখানে একটা সংস্থা, এখানে যে পাকিস্তানের বলে সন্ত্রাসী, আবার ভারতীয়রা বলে স্বাধীনতা। দেখেন কীভাবে ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে। প্রায় শতাধিক মতো মানুষ নিহত হয়েছিল। এখন অনেকে এটা কেউ ধারণা করে যে এই পাকিস্তানের যে আক্রমণটা আর কাশ্মীরের যে আক্রমণ টিট ফর ট্যাট অ্যাটাক নাকি না। আপনি কিন্তু পাকিস্তান এবং ভারতের ডিপ স্টেট কিন্তু দুজনের কিন্তু একটা এনগেজমেন্ট থাকে, এটা প্রক্সি ওয়ার্ক করার জন্য, কিন্তু মাঝে মধ্যে এটা আউট অফ বাউন্ডস করে যায়। কিন্তু ডিসইনফরমেশনের ব্যাপারে আমি এতটুকু বলবো, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাইয়ের কথা থেকে, ইউসুফ ভাইয়ের কথা থেকে, এখানে যে আমরা দেখেছি হচ্ছে যে আমাদের যেখানে শেখ হাসিনার সরকারের পতনের পর এবং ভারতীয় মিডিয়া বেশ কয়েকটা জায়গায় যে আমি এখানে ইন্টারভিউ দিয়েছি, আমি বলেছি যে তোমাদের সবচেয়ে বড় ভারত বাংলাদেশে এখন যে সম্পর্ক খারাপ করছে হচ্ছে ভারতীয় মিডিয়া। কেন অপতথ্য, অপপ্রচার ইত্যাদি এখানে হচ্ছে যে, এবং এটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। তো মেইন স্ট্রিম মিডিয়াতে যদি অপপ্রচার ও অপতথ্য এখানে আসে, তাহলে তো সমস্যা। পাকিস্তান মিডিয়াতে এই সমস্যাটা আছে, কিন্তু প্রত্যেক মিডিয়াতে আছে। কিন্তু যখন মেইন স্ট্রিম মিডিয়াতে যখন তথ্য অপপ্রচার হয় এবং যদি সরকারের যদি এখানে একটা মদতপুষ্ট হয়, বা আর্মির এখানে যদি মদতপুষ্ট হয়, বা এখানে যে আপনার গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট হয়, তাহলে জিনিসটা কিন্তু হচ্ছে যে আরও বেশি এখানে বারুদের মতো লেগে যায়। তো সত্য তথ্যটা এখানে ধৈর্য ধারণ করে সত্য মিথ্যাকে ভেরিফাই করে করাটা ওর আগেই তো কাহিনী হয়ে যায়। এবং যেটা ভাই সত্যিই বলেন যে ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। সো এখানে গ্রে জোন ওয়ারফেয়ার যেটা আছে, এখনকার নতুন যে টার্মিনোলজি আছে, ইনফরমেশন ওয়ারফেয়ারও একটা বড় বিষয়। দর্শক, একজন ফোনে আছেন, তার প্রশ্নটি নিয়ে তারপরে আবারও আলোচনায় ফিরবো। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি রাখুন। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকের উপর অতর্কিত গুলির কারণে বা 26 পর্যটকের নিহতের কারণে ভারত পাকিস্তানের এই যুদ্ধ বেঁধে গেল। তাহলে ভারত 26 পর্যটকের নিহতের জন্য পাকিস্তানের উপর হামলা করতেছে, নাকি পুরো কাশ্মীরকে দখলের জন্য যুদ্ধ করতেছে? কোনটা? তাদের উদ্দেশ্যটা কি? জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জনাব ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, এই প্রশ্নের উত্তরটাই যদি আপনার কাছ থেকে একটু নিতে চাই। পুরো কাশ্মীরকে দখল করে নেয়ার যোগ্যতা বা সামরিক ক্যাপাসিটি, সামর্থ্য ইন্ডিয়া রাখে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যুদ্ধটা কিন্তু শুধুই অস্ত্র দিয়ে হয় না। এখানে একটা যুদ্ধের যে কোনো পক্ষের একটা বড় শক্তি হচ্ছে জনসমর্থন। কাশ্মীরের জনগণের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কাশ্মীর কিন্তু ভারত কিংবা পাকিস্তান কারোই অংশ হতে চায় না। পাকিস্তান নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে ইমার্জ করতে চায়, এটা হচ্ছে ওদের মনের কথা। আর যদি ওই দিকটা যদি বাদও দেই, যদি এই দুটো দেশের মধ্যে তাদেরকে যদি একটা অপশন দেওয়া হয়, তাহলে ডেফিনেটলি, যেহেতু তাদের মুসলিম অধ্যুষিত এলাকা, তাদের একটা সফট কর্নার পাকিস্তানের প্রতি থাকেই। কাজে এটাকে দখল করে নেয়ার জন্য ভারত এরকম একটা প্রিটেক্সট, একটা অজুহাত তৈরি করবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি যেটা মনে করছি, যেটা আগেও বলেছি, যেটা মোদী সরকারের যে রাজনৈতিক পরাজয় আভ্যন্তরীণ রাজনীতিক ফিল্ডে, সেখান থেকে ভারতের সাধারণ জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এটা একটা জাস্ট টেম্পোরারি, আমি বলবো একটা সাময়িক একটা গেম প্লে আর কি। এটা খুব বেশি সাস্টেইনেবল বা দীর্ঘমেয়াদী হবে বলে আমি এখনও মনে করছি না। পাশাপাশি আরও কিছু জিনিস কথা প্রসঙ্গেই চলে আসে, যে এই যুদ্ধটা হওয়ার ফলে আলটিমেটলি
অন্য অনেকগুলো টেস্ট কিন্তু হয়ে গেল। সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশই বিশেষ করে যখন যুদ্ধের মতো একটা সিরিয়াস ডিসিশনে যায়, তারা সবসময় চিন্তা করে তার সাথে মিত্রপক্ষ কারা কারা আছে, কারণ তার যুদ্ধটাকে চালিয়ে নিতে হলে তার তো অবশ্যই কিছু লজিস্টিক এবং অন্যান্য রকম সাপোর্ট লাগবে, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য সাপোর্ট লাগবে। এখানে আমি দেখলাম যে এখানে বিসাইডস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এখানে একটা যুদ্ধ কিন্তু অলিখিত যুদ্ধ হয়ে গেল কিন্তু চায়না এবং ফ্রান্সের মধ্যে। মানে ফ্রান্সের যেই রাফায়েল বিমান নিয়ে তারা খুব বেশি গর্ব করত এবং ইন্ডিয়া মনে করতো তাদের খুব অত্যাধুনিক একটা যুদ্ধাস্ত্র তাদের হাতে চলে আসছে, যেটা অজেয়, সেটা কিন্তু চায়নাদের তৈরি করা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ওটাকে ফেলে দিল। তো এর ফলে আমরা দেখতে পেয়েছি অন গ্রাউন্ডে যেটা হলো যে রাফায়েলের স্টক প্রাইস সাডেনলি অনেক নিচে নেমে গেল, আর চাইনিজ যুদ্ধ বিমানের স্টক প্রাইস কিন্তু অনেক বেড়ে গেল। সো ইটস এ কাইন্ড অফ মানে ট্রেড ওয়ারও বলা যায়, এটাকে বাণিজ্য যুদ্ধ বলা যায়। কারণ দিন শেষে যুদ্ধে জয়ী বা পরাজিত যেই হোক না কেন, দিন শেষে কিন্তু একটা গ্রুপ কখনোই কিন্তু যুদ্ধে হারে না, সেটা হচ্ছে যারা যুদ্ধাস্ত্র তৈরি বা সরবরাহকারী, যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যারা, তারা কিন্তু যুদ্ধে জিতে, যেই হারুক বা জিতুক। এদিক থেকে এটার একটা বাণিজ্যিক বা একটা কমার্শিয়াল কনোটেশন আছে। জনাব পারভেজ করিম আব্বাসী, এই যে মঙ্গলবার 6 মে মধ্যরাতে পাকিস্তানের সীমান্তের ভিতরে ঢুকে যে এয়ার স্ট্রাইক করলো ভারত, এই যে অভিযানটি চালানো হলো সেটির নাম রাখা হলো অপারেশন সিঁদুর, সেটি নিয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। এটা এখন সিঁদুরের এখানে যেটা ভারতীয় মিডিয়াতে দেখে পড়ে বুঝলাম যে এখানে হচ্ছে যে ওখানে একটা ভিডিও বোধহয় খুব মানে ভাইরাল হয়েছিল যে একজন ভদ্রমহিলা যে কিছুদিন আগে বিয়ে করেছেন, হানিমুনে গেছিলেন, ওনার সামনে ওনার হাজব্যান্ডকে ওর ধর্মের পরিচয় জেনে তাকে মানে খুব নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে এবং ভদ্রমহিলা কাঁদছিলেন। তো এটা হচ্ছে সিঁদুর বাঁচানোর জন্য, এখানে হচ্ছে সিঁদুর হচ্ছে হিন্দু ধর্মে, এখানে হচ্ছে বলছে সেখানে হচ্ছে ম্যারিড মহিলাদের জন্য এটা একটা রিলিজিয়াস মার্ক। নামের সাথে হোয়াটস ইন আ নেম শেক্সপিয়ার যদি বলে, তো কিন্তু এখানে নেমের মধ্যে একটা কোনোটেশন আছে। কোনোটেশনটার সমস্যাটা কি? কোনোটেশনটা হচ্ছে যে এটা রিলিজিয়াস সেন্টিমেন্ট, এবং আমরা তো জানি যে ভারতে হচ্ছে যে ভারতে কিন্তু সবচেয়ে প্রফেশনাল এবং সবচেয়ে সেকুলার যদি 3টি অর্গানাইজেশন ছিল ব্রিটিশ আমল থেকে, এটা ভারতে আসলে সারা বিশ্বে এটা গর্ব করার মতো ছিল। একটা হচ্ছে ভারতের আর্ম ফোর্সেস, এটা হচ্ছে ভারতের বিউরোক্রেসি এবং ভারতের জুডিশিয়ারি, যেখানে আপনি শিখ হন, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন বা জিউ হন, আপনি কিন্তু হচ্ছে ভারতের এখানে হচ্ছে এই 3টে সংস্থার মধ্যে আপনি গর্বিত হবেন। কিন্তু ভারতেও পাকিস্তান তো আগেই হয়ে গেছে জিয়াউল হকের সময় এখানে অনেক অংশে, যেখানে হচ্ছে আপনি দেখবেন যে ধর্মীয় যে মোটিভ যেটা আছে, যেমন অপারেশন সিঁদুর, তারপরে এখানে আছে যে শুধু এটা না, অপারেশন সিঁদুর তো হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে যে কি হচ্ছে কি এটা হিন্দুত্ব মেজরিটেরিয়ান একটা এখানে হচ্ছে আইডিওলজি ইম্পোজ করা। এবং তার সাথে সাথে আপনি দেখুন হচ্ছে যে ওদের অভ্যন্তরীণ খাতে হচ্ছে এনসিআরটি, যে ওদের যে এডুকেশনের যে বোর্ডটা, ওরা কিন্তু এখন হচ্ছে মোগলদের আমলে যে ভারতের যে শাসন অবস্থা ছিল ওটাকে ওরা কমিয়ে ফেলছে বা ড্রপ করে দিচ্ছে, বা মুসলমানদের কন্ট্রিবিউশনটাকে ওরা মিনিমাইজ করছে বা ডিমোনাইজ করছে। এবার ওদের এখানে দেখে বলিউডে একের পর এক ছবি আসছে এবং বহু বছর ধরে আসছে, 8-10 বছর ধরে মুসলমানদেরকে দেখানো হয় যে আক্রমণকারী, অত্যাচারী, ক্রূর। আবার পাকিস্তানেও এক অর্থে আছে, কিছুটা হলেও না, অনেকটা আছে। তো দুটো দেশই কিন্তু এটার উপর স্ট্রাইভ করে, এবং রিলিজিয়াস এই যে এক্সট্রিমিজম যেটাকে বলবেন, যে কোনো ধর্মেরই হোক, আপনি মিয়ানমারে বলেন, শ্রীলঙ্কাতে বলেন, ভারতে বলেন, পাকিস্তানে বলেন, এমনকি বাংলাদেশেও অনেক অংশে কম হলেও বাট আছে। তো এইগুলো মাথাচাড়া দেয় যখন হচ্ছে রাষ্ট্র তার বা রাষ্ট্রের নায়করা বা হচ্ছে রাজনীতিবিদরা তাদের হচ্ছে ক্ষুদ্র স্বার্থে এগুলোকে অপব্যবহার করতে চায়। তো এইটা থেকে কিন্তু যে ফলটা হয় সেই বিষ বাষ্প কিন্তু হচ্ছে সবাইকে ভুগতে হয়। জি, জনাব ডক্টর আব্দুল্লাহ আলী ইউসুফ, এই যে সংঘাত, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী, আপনি বারবারই আশাবাদ ব্যক্ত করছেন যে সংঘাত দীর্ঘস্থায়ী হবে না, তারপরে যদি ধরি যে সংঘাত দীর্ঘস্থায়ী যদি হয়, বাংলাদেশের অর্থনীতির কোন কোন খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, বা সরকারের কী ধরনের কৌশলগত প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন? অর্থনৈতিক প্রভাব কি পড়তে পারে সেটা আমরা রিসেন্টলি যেটা দেখেছি, আমরা যখনই আমাদের সঙ্গে যখন ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলো, বা সত্যি কথা বলতে ভারতকে যখন আমরা রিজেক্ট করলাম এবং কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে যে আমাদের ভারতীয় যে পণ্যগুলো আমরা আগে আমদানি করতাম সেই জায়গাগুলোতে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে এর অল্টারনেটিভ বিকল্প হিসেবে কিন্তু আমাদের কাছে প্রচুর পণ্য আসছে পাকিস্তান থেকে, পাকিস্তানে প্রচুর পণ্য আসছে, এবং এতে করে কিন্তু আমাদের বাজার দর কিন্তু আগের চাইতে অনেক কমেও গেছে। সো এইটা একটা জিনিস যেটা হয়তো এই যুদ্ধ দীর্ঘায়িত হলে
বাট তারপরেও এই যুদ্ধটাকে তারা বঙ্গোপসাগরে টেনে নিয়ে আসবে কি না এটা একটা চিন্তা করার বিষয়, কারণ যুদ্ধটা কিন্তু হচ্ছে ভারতের পশ্চিম ফ্রন্টে, আর আমাদের সঙ্গে পাকিস্তানের যে যোগাযোগ সি লাইন অফ কমিউনিকেশন যেটা আছে, এই জায়গাটাতে ভারত তার যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাবে কি না, এত বড় ঝুঁকি সে নেবে কি না, এটা একটু চিন্তা করে দেখার বিষয় আছে। যেটা আমরা অনেকেই ইনস্ট্যান্টলি বুঝতে পারি না, সেটা হচ্ছে একটা দেশ সে যত শক্তিশালী দেশই হোক না কেন, সে কখনোই একটার বেশি ফ্রন্ট ওপেন করতে চায় না। যেমন এখন ইন্ডিয়া কিন্তু অলরেডি পাকিস্তানের সঙ্গে তার ওয়েস্টার্ন ফ্রন্টে কিন্তু অলরেডি একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে আছে। এই অবস্থাতে সে নতুন করে বঙ্গোপসাগরে কিংবা বাংলাদেশে কিংবা চায়নার দিকে, নর্থের দিকে অন্য কোনো ফ্রন্ট ওপেন করতে চাবে না, কোনো সমরবিধি এই ধরনের পরামর্শ দেবে না। বাট মোদী সরকার অবশ্যই, মানে আমি সবচেয়ে সভ্যভাবে কীভাবে বলা যায় না, এই লোকটা হচ্ছে একটা সর্ট অফ, আমি বলবো ক্রেজি, ওর পক্ষে যে কোনো কিছুই সম্ভব। তো সে যে এরকম কোনো উদ্যোগ নেবে না সেই ধারণা আমরা একেবারেই ফেলে দিতে পারি না। বাট এতে আমি একই কথা বলবো যে এটা নিয়ে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ সেই ক্ষেত্রে তার যে ডাইলিউশন হবে, তার যে টোটাল ফোর্স কনসেন্ট্রেশনটা যে ডিসিপেট হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন তার শক্তি কিন্তু কমে আসবে, তখন সে পশ্চিমেও মার খাবে আর এদিকে যদি আসে এখানেও মার খাবে। কাজে এই ধরনের কোনো রণকৌশল সে নেবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আরও কিছু ব্যাপার আছে, অর্থনীতির ব্যাপার যেটা বললেন, যেমন আমাদের এই যে কমার্শিয়াল ফ্লাইটগুলো, এই যে পাকিস্তানের উপর দিয়ে ভারতের যে মিসাইলগুলো যাচ্ছে, এই কারণে কিন্তু অনেক কমার্শিয়াল ফ্লাইট কিন্তু তাদের রুট চেঞ্জ করে অনেক ঘুরে যাচ্ছে। আমাদের বাংলাদেশ বিমানও তাই করছে, ইউএস বাংলা এয়ারলাইন্স বা অন্যান্য যেগুলো আছে দূরপাল্লার বিমান, তারা কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়বে। বাট এই ইম্প্যাক্টগুলো আমার মনে হয় যে দিস আর অতটা মানে আমাদের জন্য একেবারেই কঠিন একটা অবস্থায় ফেলে দিব আমি সেটা মনে করি না। আপনি কি মনে করেন পারভেজ কর্মী? আমি এটা বলছি অর্থনীতিবিদ হিসাবে, আমি একটু অর্থনীতির কিছু একটা ব্যাপারে আমি বলতে পারবো যে এক অংশে ঠিক করি যেটা বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনটা ফ্রন্টে। এক হচ্ছে যে আমাদের কাঁচামাল সোর্সিংয়ে, যেটা এখনও ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও 2024-এ বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুযায়ী আমরা কিন্তু ওদের কাছে $9 বিলিয়ন মতো আমদানি করেছি, যার মধ্যে $1.6 বিলিয়ন হচ্ছে শুধু কটন ইয়ার্ন, যেটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য। এবং যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভবিষ্যতে আরও খারাপ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে, তার জন্য পাকিস্তান থেকে আমরা কিন্তু কটনের জন্য কিন্তু আমরা সোর্সিং করার শুরু করেছি। কিন্তু এখন এটা হচ্ছে যে এখানে যে হ্যাঁ ঠিকই বলেছেন যে এটা ম্যারিটাইম রুট দিয়ে যায়, কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের উপর মানে ওভারল্যান্ড ফ্লাইট অ্যালাউ করে না। কিন্তু এখানে হচ্ছে যখন হচ্ছে ইন টাইমস অফ ওয়ার, এটা যদি শর্ট টার্ম একটা কনফ্লিক্ট হয়, তার শর্ট অ্যান্ড শার্প, তাহলে হয়তো বা থিংস উইল রিস্টোর ব্যাক টু নর্মালসি। এবং আমাদের বড় বাজার, ঠিকই বলে আরেকটা জিনিস এটাকে এক্সপ্যান্ড করি, আমাদের বড় বাজার কিন্তু আমাদের হচ্ছে যে শ্রম বাজার মিডল ইস্টে। এখন আমাদের যে ফ্লাইট যে রিরাউটিং করতে হচ্ছে, ওতে কিন্তু আমাদের এখানে হচ্ছে শ্রম বাজারের উপর একটা চাপ পড়তে পারে যদি এটা দীর্ঘস্থায়ী হয়। এবং তিন, যেটা হচ্ছে বাংলাদেশ আসলে এখানে এখন আমরা চিন্তা করছি না, এটা আমাদের অ্যাকচুয়ালি এফেক্ট করবে। আমাদের কিন্তু এখন এমনিতেই আমাদের ইকোনমি অবস্থা ভঙ্গুর, ওয়ার্ল্ড ব্যাংকের মানে ম্যাক্রো আপডেট হিসেবে, পভার্টি ম্যাক্রো আপডেট, এবং আবারও বাংলাদেশ ব্যাংকের তথ্য দিয়ে, কেন আমি বিদেশি না নিজের দেশেরটাই বলি, আমাদের এই 5 বছরে আমাদের হচ্ছে যে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে আমাদের বিদেশি বিনিয়োগ আসে $1.67 বিলিয়ন। একটা জিনিস সবসময় হবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন কনফ্লিক্ট হয়, এবং বলছে 98 সালে যে নিউক্লিয়ার এখানে ডিটোনেশন করেছিল, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ওখান থেকে সরে থাকে, এবং পুরো এই সাউথ এশিয়ান রিজন থেকে দেখবো যে আমরা হচ্ছে বিনিয়োগ কমে যাচ্ছে। এবং বিনিয়োগ কমে গেলে সবচেয়ে বেশি যেখানে এখানে এফেক্টেড হতে পারে অ্যাডভার্সলি, যখন আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি দরকার, এই সময় কিন্তু আমাদের উই মাইট বি অ্যাডভার্সলি এফেক্টেড। এটা হচ্ছে যে এখানে, এবং এই যে কনফ্লিক্টটা যদি মনে করেন যে এটা ইমিডিয়েটলি রেজলিউশন তার হবে না, এটা আনইজি পিসও যদি হয় বা আনইজি একটা সিজ ফায়ারও হয়, তবুও কিন্তু এর আশঙ্কা থাকবে। তো অন্তত 6 মাস থেকে 1 বছর ভারত এবং পাকিস্তানে এখানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কম হবে, বাংলাদেশে ওর চেয়েও বেশি কম আসবে। ভারতের অর্থনীতি কিন্তু খুব বড়, মানে এখানে আপনি যখন 150 কোটি লোক থাকে, তখন তো আপনার যদি কোনো অভ্যন্তরীণ বাজারই অনেক বড়। পাকিস্তানের অর্থনীতি কিন্তু আরও ভালো হতে পারতো, কিন্তু ওরা হচ্ছে নানান কারণে, অভ্যন্তরীণ কারণে, আর্মি ইনভলভমেন্টের জন্য এবং হচ্ছে অনেক মিসঅ্যাডভেঞ্চার্সের জন্য ওরা হচ্ছে ওদের IMF এর লোনের উপর চাপ আছে। তো ওরাও কিন্তু এখানে লং টার্ম কিন্তু এখানে কতটুকু নিতে পারবে, এটা একটা যৌক্তিকের লেভেল দেখতে হবে। কিন্তু বাংলাদেশে এই ভারত পাকিস্তানের এই যে টেনশনের জন্য আমাদের কিন্তু এই মাচ নিডেড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা কিন্তু ইট উইল বি এ ব্যাড প্রেস, এবং এটা আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা উই মাইট ইনডাইরেক্টলি সাফার।
জনাব ডক্টর আব্দুল্লাহ আলী ইউসুফ, আপনার কাছে যদি আসি, জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত অব্যাহতভাবে উত্তেজনা বাড়াতে থাকলে এই সংঘাত পারমাণবিক সংঘাতে রূপ নেবে। আর এই যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর পারমাণবিক সংঘাতের আশঙ্কা, এটি কি একটি বাস্তব নিরাপত্তা হুমকি নাকি কূটনৈতিক চাপ তৈরি কৌশল, কি মনে হয়? এটাকে আমরা বলতে পারি যে ইংরেজিতে বলে ডেটারেন্স, একটা ভয় তৈরি করা। কিছুদিন আগে আমরা একই ধরনের রেটরিক দেখেছি পুতিনের পক্ষ থেকেও, সে বলেছে প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। কিন্তু যেটা উনি বললেন শুরুতে একটা কথা, যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সাথে ম্যাড শব্দটার একটা খুব যোগসাজশ আছে। ম্যাড বলতে কিন্তু উন্মাদ বা পাগল না, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। মানে পারমাণবিক অস্ত্র যেই দেশে আগে ব্যবহার করুক না কেন, ফার্স্ট ট্রাই যে দেশে করুক না কেন, আলটিমেটলি দি আদার সাইড যদি রিটালিয়েট করে দুটো দেশই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্যই বলা হচ্ছে এটাকে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। তো এই বর্তমান জমানায় এসে সে হিরোশিমা থেকে অ্যাটম বোমা ফেলেছিল যখন নাকি ইউএসএ, সেই সময়টার পরে কিন্তু আমরা অনেক অনেক দূর পার হয়ে আসছি। বিশ্বব্যাপী এখন নিউক্লিয়ার ওয়ারফেয়ারের এগেনস্টে যে স্ট্রং একটা সেন্টিমেন্ট কাজ করে, ইনক্লুডিং ডোমেস্টিক ফ্রন্টে। পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকও চাবে না যে পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করুক, ভারতের কোনো সাধারণ নাগরিকও চাবে না যে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে এটাকে ব্যবহার করুক। সো এটা আমি বলবো এটা একটা রেটরিক, একটা যে পলিটিক্যাল বা মিলিটারি রেটরিক বলতে পারেন। বাট আমি পার্সোনালি মনে করি দুটো দেশের কোনোটাই এতটা উন্মাদ হয়ে যায়নি যে তারা পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে। আই ডোন্ট বিলিভ দ্যাট। জনাব পারভেজ করিম আব্বাসি, এই যে কূটনৈতিক ও বিশ্ব নেতারা উভয় দেশকে একটি যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্ত থেকে সরে আসতে বলছেন বারবার। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে বিশ্ব নেতাদের মধ্যস্থতার প্রস্তাব কতটা বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে যে রয়েছে তাদের ভূমিকা কেমন হওয়া উচিত? দেখুন, এখন আমরা যেটা আমি বলি হচ্ছে, এখন হচ্ছে আমরা পোস্ট ইউনিপোলার ওয়ার্ল্ড। তার মানে এতকাল ছিল যুক্তরাষ্ট্র এই বার্লিন ওয়ালের পরে, কোল্যাপসের পরে, সোভিয়েত ইউনিয়ন ধ্বংসের পর বা কোল্যাপসের পর, যেভাবে বল ডিসমেম্বারমেন্ট যেটাই বলেন, ওরা কিন্তু 24 থেকে 25 বছর একচিটিয়া সুপার পাওয়ার ছিল। কিন্তু ট্রাম্প এখন যেটা বলছে আমেরিকা ফার্স্ট, একটা উইথড্রল একটা এখানে আছে। এখন কিন্তু এটা এখন হচ্ছে যে বলছে গ্লোবাল সাউথে যার জোর যার মুলুক তার। তো প্রথম টেস্টটা করলো ভারত, যে পাকিস্তানের সাথে এনভেলপটা কতটুকু পুশ করতে পারে। এবং দেখুন 48 সাল থেকে ইউএন এর যে প্লেবসাইটে বা রেফারেন্ডামের কথা বলা হচ্ছে, ইউএন তখন তো আরও অনেক পাওয়ারফুল ছিল। তো ইউনাইটেড নেশনসই এখানে কোনো কিছু করতে পারে নাই, কেন সেখানে ডিভিশন অফ ইন্টারেস্ট আছে। এবং আন্তর্জাতিক এখানে সম্প্রদায় অতটা চিন্তাও না, কারণ আপনি দেখেন এখানে হচ্ছে, আপনি এখন সিএনএ দেখেন, বিবিসি দেখেন, প্রথম হেডলাইনটা হচ্ছে ইউএসএ ইউকে ট্রেড ডিল। মানে ওদের কিন্তু অ্যাগ্রিমেন্ট হচ্ছে টাকা পয়সা, এখানে হচ্ছে সুবিধা, কেন ট্রাম্পের ট্যারিফ ট্রেড ওয়ারের নিয়ে ওদের চিন্তার বিষয় আছে। এবং আপনি এমনকি চাইনাও হালে কিন্তু যে এই যেহেতু ট্রাম্পের ট্যারিফ ওয়ারের পুরো ব্রান্ডটা ওরা ফেস করতে হবে, এই প্রেসিডেন্ট শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর সাথে কিন্তু একটা মিটিং হয়েছে। এবং এখন দেখেন কিন্তু এখানে চায়নার মানে যদিও বা এখানে চায়নার কিন্তু ইন পাবলিক ওরা কিন্তু আর্জ ফর কনস্ট্রেন্ট, ওরা কিন্তু কোনো একটা সাইড নাই, কেন ওরাও জানে যে ভারতকে ওদের লাগবে, কারণ যুক্তরাষ্ট্রের ট্যারিফের খড়গাতে কিন্তু দুইটা দেশই কিন্তু কাহিল হয়ে গেছে। শুধুমাত্র দুটো দেশে আমি দেখেছি হচ্ছে যে এখানে হচ্ছে একটা হচ্ছে সরাসরিভাবে, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি ভারতকে সাপোর্ট দিয়েছে। সরাসরিভাবে দিয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েলের সাথে ভারতে আবার হচ্ছে একটা সিকিউরিটি এগ্রিমেন্ট আছে, যেটা আমি আপনাকে বললাম যে ড্রোনের কথা, হ্যারপ ড্রোন যেটা মোবাইল প্ল্যাটফর্ম এটা। এবং ইসরায়েলের মানে ভারতের যেখানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এখানে ওয়েপন্স ইম্পোর্টার, আর পাকিস্তান হচ্ছে পঞ্চম বৃহত্তম। ইসরায়েলের থেকে ওরা ভারত 18% হচ্ছে আর্মস অ্যান্ড ওয়েপন্স ইম্পোর্ট করে। তো ইসরায়েলের জন্য এটা খুব ভালো কথা। এবং ইসরায়েলের যখন হচ্ছে প্যালেস্টাইনে যে আক্রমণ করলো, তাদেরকে এক ধরনের পরোক্ষ প্রত্যক্ষ সমর্থন দিয়েছে হচ্ছে ভারত। ইনডাইরেক্টলি খুব ইন্টারেস্টিং, এটা ভারতকে সমর্থন দিচ্ছে হচ্ছে ইরান। কারণ ইরানের সাথে আবার পাকিস্তানে আপনি যদি দেখেন 1 বছর আগে এই বালুচিস্তান এবং ইরানের যে সিস্তানে বালুচিস্তান পাল্টাপাল্টি কিন্তু এখানে মিসাইল স্ট্রাইক হচ্ছে। এবং কিন্তু ইরানের কিন্তু এখন ফরেন মিনিস্টার এখন হচ্ছে ভারতে। এবং এটাও কিছুটা হচ্ছে অর্থনৈতিক কারণে, কেন ইরান থেকে কিন্তু হচ্ছে অনেক অংশে কিন্তু হচ্ছে ভারতে কিন্তু হচ্ছে ক্রুড অয়েল নাই। তো ইরানের কিন্তু একটা ডিপেন্ডেন্স আছে এখানে ভারতের সাথে। এবং সৌদি আরেবিয়া, ইউএই সবাই কিন্তু হচ্ছে পাকিস্তানের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। কিন্তু এখন ইন্ডিয়ান ডায়াসপোরার জন্য এবং ভারতীয় এখানে হচ্ছে যে বাজারের জন্য এখানে ওরা তেলটা দিবে, ওরা কিন্তু এখন চাইছে হচ্ছে ওরা এক ধরনের নিউট্রালিটি চলে গেছে। তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে যে তোমরা
যুদ্ধ করো না, যুদ্ধের জায়গায় ফেরত আসো, কিন্তু ভারত ও পাকিস্তানের সরকারদের বলতে হবে। কেন ভাইয়ের একটা কথাতে আমি সম্পূর্ণ এটা এখানে কমপ্লিট করি, যদি একটা অ্যাক্সিডেন্টাল একটা যদি একটা নিউক্লিয়ার আর্সেনাল হয়, ইল্ডের কথা এখন অনেক বেড়ে গেছে, তো ইল্ড এখানে এত পাওয়ারফুল যে এই হিরোশিমা নাগাসাকিতে মিনিমাম সর্বনিম্ন 10 কোটি লোক মারা যাবে এবং 25 কোটি লোক হচ্ছে আপার সাইডে, এবং নিউক্লিয়ার উইন্টার যেটাকে বলে, এটা আমার মনে হয় ভারত পাকিস্তানের পলিসি প্ল্যানার্সরাও জানে। সো একটা হয়তো বা আমরা দেখবো যে এক সপ্তাহ ধরে হয়তো বা এখানে এসকেলেশন হবে, তবে ডিএসকেলেশন আস্তে আস্তে চলে আসাটা হবে। এবং আমরা চাইবো যে ভারত এবং পাকিস্তানের লোকরা এবং পুরো উপমহাদেশের মধ্যে আমাদের যে আসল যে সমস্যা, দারিদ্রতা বা হচ্ছে যে আপনার ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে যে কর্মসংস্থান, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করা, এইগুলো নিয়ে আমরা চিন্তা করি। এই যুদ্ধ খেলাতে হচ্ছে আমাদের হচ্ছে কমন যে জি জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল ইউসুফ। একদম শেষ পর্যায়ে একদম 1 মিনিটে যদি একটু বলেন যে আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, এই যুদ্ধ নিয়ে আসলে এই সংঘাতটা কি দীর্ঘস্থায়ী হবে নাকি প্রশমন হবে, কি মনে হয়? আমি মনে করি এটা স্বল্পমেয়াদী হবে, কারণ হচ্ছে আমি কিন্তু স্টুডেন্ট অফ পিস, আমি শান্তি নিয়ে লেখাপড়া করি। আমরা যেটা করি, যে কোনো কনফ্লিক্টকে আমরা রিফ্রেমিং করি নতুন করে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইটস এ রিলিজিয়াস কনফ্লিক্ট, একটা ধর্মীয় দ্বন্দ্ব, মুসলমানদের মসজিদ তারা অ্যাটাক করছে, এরকম একটা পিকচার কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা দেখছি তাদেরকে সহযোগিতা করছে কি, ইহুদিরা সহযোগিতা করছে, মানে ইসরায়েল সহযোগিতা করছে, যারা ওখানে গাজার মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে। সো এই রিজিয়নের ভেতরে কিন্তু একটা এই ধরনের একটা অনুভূতি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এখানে মুসলমানরা আক্রমণের শিকার হচ্ছে। বাট আমরা যদি এটাকে রিফ্রেমিং করে দেখি, যেটা একটু আগে উনি বললেন, আব্বাসী ভাই যেটা বললেন, যে ইরানের সংশ্লিষ্টতা, দে আর সাইডিং উইথ ইন্ডিয়া, কারণ কি, ওই ইকোনমিক ইন্টারেস্ট। অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি বটমে কিন্তু দেখতে পাবেন যে কোনো কিছুর পিছনে দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে ক্ষমতার স্বার্থ, আরেকটা হচ্ছে ইকোনমিক বা অর্থনৈতিক স্বার্থ। এবং মোদি মূলত ক্ষমতার স্বার্থের কারণে এটা করেছে, ইন্ডিয়া ওদেরকে, ইরান ওদেরকে কোঅপারেট করছে ফর ইকোনমিক ইন্টারেস্ট। সো এই জিনিসটাকে যদি আমরা এই পয়েন্ট বাই পয়েন্ট যদি অ্যাড্রেস করি, তাহলে এটা ফ্লেয়ার অফ হওয়ার কোনো সুযোগ আমি দেখি। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।